ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাইল সারিন খান। দর্শক, আজ আমরা আলোচনা করব ব্যাংকিং খাতের সংকট, একীভূতকরণ এবং ভবিষ্যৎ। এই বিষয়ে কথা বলার জন্য ব্যাংক খাতের দুজন ব্যক্তিকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপাচার্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং তিনি চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক। আমরা আমাদের মাঝে পেয়েছি খন্দকার ফজলে রশিদ, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক পিএলসি, এবং তিনি ব্যাংকিং খাতে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই আমি একটু অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। যেহেতু ব্যাংক খাতের আসলে সংকট আমরা দেখছিলাম যে গত সরকারের সময় থেকেই অনেক বেশি ছিল এবং এই সরকার চেষ্টা করেছে যে সেই সংকট মোকাবেলা করার জন্য বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়ে, এবং সেটার জন্য আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন কমিটি গঠন করেছে, শ্বেতপত্র পেয়েছেন আপনারা অর্থনীতিতে। সব মিলিয়ে আপনার কাছে এখন বর্তমান ব্যাংকিং খাতের পরিস্থিতির আপডেট কি তথ্য রয়েছে? ধন্যবাদ। প্রথমে বাংলা ভিশন আয়োজিত আজকের এই বিজনেস মিরর অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংকের সাম্প্রতিক যেই নিউজগুলো আমরা সবসময় বলি যে ব্যাংক খাতের সংকট এবং এর উত্তরীকরণের জন্য কি করা যেতে পারে, এবং বিশেষ করে আমরা দেখছি যে বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে এবং সার্বিকভাবে ব্যাংক সেক্টরটা যেভাবে নন পারফর্মিং লোনের 6 লক্ষ কোটি টাকার যে নন পারফর্মিং লোনের যে ব্যালেন্স শিট নিয়ে এখন তারা যে বিপদে রয়েছেন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটা দাগে অনেকগুলো ব্যাংকই কিন্তু এই নন পারফর্মিং লোনের জন্যে লিকুইডিটি ক্রাইসিসে এমন একটা পর্যায়ে আছে যে বাংলাদেশ সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে কিছু ব্যাংকের তারা এক ধরনের মার্জার করবে, এবং অন্যভাবে তারা চেষ্টা করেছে প্রথম থেকেই যে ব্যাংকিং সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য এক ধরনের ফান্ডিং এবং দিয়ে এবং অন্যান্য নীতি সহায়তা দিয়ে তারা সেই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই সংকটটা আমরা এখন 2025-এ এসে এমন একটা সময়ে কথা বলছি যেটার ব্যাকলগ টানতে গেলেই কিন্তু আমরা গত 15, 16, 17 বছরের বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ব্যাংকিং সেক্টরের যে সার্বিক কর্মকাণ্ডের যে পরিস্থিতি দেখেছিলাম, আমরা দেখেছি যে একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশের ব্যাংকগুলোর মাধ্যমে লোন দেওয়ার কথা বলে যেভাবে টাকাগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে, যখন সেই টাকাগুলো মূলত যে কারণে নেওয়া হয়েছিল সেই জায়গায় বিনিয়োগও হয়নি, এবং তার বিনিয়োগের মাধ্যমে যেভাবে রিটার্ন হওয়ার কথা ব্যাংকগুলো কিন্তু সেখানে মুখ থুবড়ে পড়েছে। এবং আমরা জাতি হিসেবে এখন দেখছি যে আমাদের দেশ থেকে কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা যেটা বিদেশে চলে গেছে, এবং আমরা তারল্য সংকটের জন্য এখন ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা ব্যাপক ক্রাইসিসে আছি। এবং এই সময় আমরা দেখছি যে ইভেন সাধারণ গ্রাহক যারা, তারা কিন্তু ব্যাংকে গিয়ে এখন কিন্তু কিছু কিছু ব্যাংকে ছোট একটা চেক 5 লক্ষ বা 7 লক্ষ টাকার চেকও কিন্তু তারা উত্তোলন করতে পারছে না। এই যে গ্রাহকদের মধ্যে যখন এই ধরনের একটা মানে শঙ্কার মধ্যে পড়ে, তখন কিন্তু ব্যাংকিং সেক্টরে এমনিতেই কিন্তু এক ধরনের ক্রাঞ্চিং হয়, বিকজ যারা ডিপোজিট করে তারাও আসতে চায় না, এবং যারা উত্তোলন করবে তাদের পঞ্জীভূত টাকা, জমানো টাকা, সেই জায়গায় যখন অনাস্থা দেখা দেয় তখন সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরে একটা আঘাত ঘটে। আমরা সেরকম একটা জায়গায় এখন এই মুহূর্তে আছি। আপনি তো আসলে দীর্ঘ সময় কাজ করেছেন এই ইন্ডাস্ট্রিতে, এবং এই যে প্রাইভেট ব্যাংকগুলো আসলে তাদের উত্থান এবং তাদের বেড়ে ওঠা এবং বিভিন্ন ব্যাংকগুলোর পারমিশন সবগুলোই আপনি দেখেছেন এবং ইতিহাসের একটা বড় অধ্যায়ের সাথে আপনি ছিলেন। এরপরে আমরা দেখলাম যে আসলে এই সংকট একটা বোঝায় পরিণত হয়েছে ব্যাংক খাতের, এবং পরবর্তীতে যে সংকট মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের সলিউশনের পথ বিভিন্ন ব্যাংকিং বোদ্ধারা দিয়েছে। আসলে আপনার কাছে কি মনে হয়েছে মোটা দাগে আসলে সংকটগুলো কি কি এবং কি অবস্থায় আছে এই সেক্টর? প্রতিটি ব্যাংকই যখন শুরু করে তখন এটা খুব একটা ভালো সৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। প্রাইভেট ব্যাংক শুরু হয়েছিল সেই 1982 থেকে, এবং এই প্রায় এতদিন পরে, প্রায় 30-35 বছর পরে এসে দেখা যাচ্ছে যে আমরা যেটা শুরু করেছিলাম তার থেকে অনেক দূরে চলে এসেছি, অনেক নিম্ন গতিতে আমরা আগাচ্ছি। কীরকম নিয়ম কানুনের যে বালাই, সেটা আমরা কেউ ধারও ধারিনি। যারা এটার পিছে মেইন ছিল রিসেন্টলি, যে গত
15 বছর বা 20 বছরই বলতে পারেন, বা তার আরও পুরনো বলতে পারেন। এখানে এটা ব্যাংকিং হয়নি, এটা লিটারেলি একটা গোষ্ঠীর হাতে বা কিছু গোষ্ঠীর হাতে অথবা আরও কিছু বেশি লোকের হাতে অ্যাকুমুলেশন অফ ওয়েলথ, চুরি, সোজা বাংলায় লুটপাট বা চুরি। এখন তাহলে কথা হচ্ছে ব্যাঙ্কগুলো এটা টের পেল না কেন? ব্যাঙ্কগুলো টের যে পায়নি তা না, প্রত্যেক ব্যাংকই জানে তার টোটাল টক্সিক অ্যাসিড কত আছে। এটা সিম্পলি লুকিয়ে রাখা হয়েছে, ক্যামোফ্লেজ করে রাখা হয়েছে যে আমার ব্যাংক কিন্তু খারাপ না, ব্যাংক সব ঠিক আছে। ভিতরে ভিতরে যে ঘুণে ধরে গেছে এটা কাউকে বুঝতে দেওয়া হয়নি। যেটা শুধু ব্যাংকিং ম্যানেজমেন্ট না, এর সাথে সবাই অনেকেই জড়িত ছিল। এই রিসেন্টলি গত 1 বছর ধরে এটাকে যখন খুলে ফেলা হলো, তখন যত আবর্জনা সব বেরিয়ে আসতে শুরু করলো। যেটা ছিল 2% দেখা গেলো সেটা 12%, যেটা 12 সেটা হয়ে গেল 22, ইভেন 40% বিভিন্ন ব্যাংকে হয়েছে। কোন কোনো ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে, কিছু ব্যাংকে ইভেন 90% লোন ক্লাসিফাইড, যেগুলো প্র্যাকটিক্যালি লুকিয়ে রাখা হয়েছিল। এবং আনফর্চুনেটলি এই লুকিয়ে রাখা, এখন যে লুকিয়ে রাখা নাই এটাও সঠিকভাবে বলা খুব ডিফিকাল্ট। কারণ প্রত্যেকটা ব্যাংকই চায় তাদের উপরে যাতে আস্থা যাতে না থাকে, কিন্তু অলরেডি যারা আস্থাহীনতায় ভুগছেন তাদের কিন্তু আর লুকিয়ে রাখার কোনো কিছুই নাই, সব বেরিয়ে এসছে। কিন্তু যারা এখনও লুকিয়ে রেখেছেন তারা যাতে আর লুকিয়ে না রাখেন, বরং তাদের উচিত দে শুড ডিসক্লোজ দিস থিংস এবং ফ্রেশ নতুনভাবে শুরু করেন। যেটা নষ্ট হয়ে গেছে, যেমন আমাদের এখানে হাজার হাজার গোটা দেশে চলে গেছে, এবং গেছে আপনি যদি টোটাল ধরেন হার্ডলি 150-200 লোকের কাছে, গোষ্ঠীর কাছে এই টাকাটা চলে গেছে, যারা দেশের বাইরে চলে গেছে। কিন্তু আরও যদি লুকিয়ে রাখেন, যেগুলো লুকিয়ে রাখছেন এইগুলোও কিন্তু 1 বছর 2 বছর পর আরও বেরোতে শুরু করবে। আপনাদের কোনোভাবেই উচিত না এগুলোকে লুকিয়ে রাখা। কিন্তু ট্রান্সপারেন্সি ইজ এ মাস্ট, যেটা আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা একদমই ছিল না। সেটার সাথে তো সুশাসনের একটা বড় সম্পর্ক থাকে, এবং সংকট যখন মোকাবেলা করার জন্য চিন্তা করা হয় তখন সুশাসন এসে সামনে দাঁড়ায় যে এটাকে একটা বড় ধরনের সুশাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু যেহেতু সামনে ইলেকশন, এই সরকার যতটুকু পেরেছে তারা সেই জায়গাটা চেষ্টা করেছে, নতুন সরকার সেটাকে ক্যারি করবে, সেখানে সুশাসন কতটা অন্তরায় হয়ে দাঁড়াবে? কারণ আমরা দেখি যে সবসময় যে সরকার আসে সেই সরকারই কিন্তু এই আপনি যে চেয়ারটিতে বসে আছেন একজন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে, সেই চেয়ারম্যানরাই কিন্তু এই এমডিদের উপরে খবরদারি করে এবং তারা তখন নিরুপায় থাকে, তারা কাজ করতে পারে না। তো এই জায়গাটা তো এখন বাংলাদেশ ব্যাংকে ওনাদের কাজের পরিবেশটা তৈরি করে দিতে হবে, তখনই আসলে সুশাসনটা আসবে। সেটি কতটুকু সম্ভব? ধন্যবাদ। আসলে বাংলাদেশে তো সার্বিকভাবে সব জায়গায় কিন্তু এই সুশাসনের প্রশ্নটাই দাঁড়ায়। ব্যাংকিং সেক্টর বা যে কোনো লাইসেন্সিং যখন দেওয়া হয়, বাংলাদেশ কিন্তু আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে শুধু ব্যাংকের অনুমোদন দেয় নাই, আমরা অনেক ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে শুরু করে ওভারঅল বাংলাদেশে কিন্তু এই ফাইন্যান্সিয়াল সেক্টরকে ঘিরে নানান ধরনের প্রতিষ্ঠানের আবির্ভাব হয়েছিল। আপনি জানেন যে তাদেরকে লাইসেন্সিং অথরিটি কিন্তু সরকারি ছিল কোনো না কোনোভাবে। সেই যখন আপনি অনুমোদনগুলো দেন, যে স্ট্রাকচারে দেওয়া হয় সেই স্ট্রাকচার নিয়ে কিন্তু অনেকেই ভাবেনি। সেটা আপনি হয়তো কিছুদিন যাবতই আমরা শুনছি বা জানছি, অথবা গত কয়েক বছর যাবতে হয়তো শুনতেছি যে ব্যাংকগুলোর ডিরেক্টরশিপের যে একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত, এক পরিবারে এতজন হতে পারবে না, কিংবা এই একই পরিবারের লোক বা একই ব্যক্তি 3টা প্রতিষ্ঠানের এই জায়গায় থাকতে পারবে না। এই সমস্ত রেগুলেটরি ইস্যুসগুলো কিন্তু আগেও কিছুটা ছিল, পরবর্তীতে সেগুলো আরও বেশি কারেক্টিভ ইয়েতে গিয়েছে, কিন্তু এগুলোকে ভায়োলেট বা এগুলোর ফাঁক দিয়েই কিন্তু যারা সুবিধা নেওয়া তারা কিন্তু নিয়েছিল। বাংলাদেশে আমরা কি দেখলাম? বাংলাদেশে আমরা দেখেছি যে একদিকে প্রাইভেট ব্যাংকগুলো যখন আসা শুরু করলো, জনগণের অনেকটা আস্থা জেগেছিল যে প্রাইভেট ব্যাংকগুলো সার্ভিস হিসাবে কিন্তু সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছিল সাধারণ গ্রাহকদের। কারণ সাধারণ গ্রাহকরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কোনো লোন নিতে যায় না, তারা কিন্তু ডিপোজিট এবং তাদের সার্ভিসটা নিয়ে তারা উদ্গ্রীব ছিল এবং তারা সেখানে একটা ব্যতিক্রমী সার্ভিস পাচ্ছিল। ফলে এই প্রতিষ্ঠানগুলো প্রাইভেট সেক্টরে তারা কিন্তু অনেকেই আপনি খুব ভালোভাবে কিন্তু অনেক ক্যাপিটাল পঞ্জীভূত করতে পেরেছে, এবং তারা যখন লোন দেওয়া শুরু করলো তখনই কিন্তু আমরা দেখলাম যে পরিচালক মণ্ডলীদের নানানভাবে প্রভাব, অথবা তিনি এক ব্যাংকের পরিচালক, তার ব্যবসায় প্রতিষ্ঠান অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে, একটা কালচার হয়েছিল। প্রত্যেকটা লোনই আমরা যদি এখন পিছনের দিকে দেখি, অধিকাংশ লোনই কিন্তু
আপনার একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু মানি বা অর্থকে বের করে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিল। ফলে আজকে দেখেন এই সরকার এসে আমরা কিন্তু এই সরকারকে ধন্যবাদ দেই যে ওনারা কিন্তু আমাদের অর্থনৈতিক খাতে আমরা যেরকম অবস্থায় চলে যাওয়ার কথা ছিল একদম সামগ্রিকভাবে সারা দেশের মানুষ একটা অন্য ধরনের জায়গায়, সেই জায়গাটা খুব ভালোভাবে ওনারা হ্যান্ডেল করেছে এই সরকার। এই সরকার আরও ভালোভাবে হ্যান্ডেল করেছে যে আমরা যে লোনগুলো বড় বড় লোনগুলো দেওয়া ছিলাম, আপনি জানেন আদানি থেকে শুরু করে কানাডিয়ান বড় বড় লোনগুলো কিন্তু তারা পরিশোধ করেছে। এই সরকারকে আপনি হয়তো ধন্যবাদ দেবেন যে আমাদের ফরেন ডিরেক্ট মানে ইনভেস্টমেন্ট এবং আমাদের যে ফরেন কারেন্সি আমরা যেটাকে মানে আমাদের যারা মিডল ইস্টে ভাইরা আছেন, অন্য জায়গায় আছেন, তাদের মাধ্যমে আমাদের যে কারেন্সি আসে সেটারও পরিমাণ আমাদের দেশের ফরেন কারেন্সি ডিপোজিটটাও আমরা দেখলাম অনেক উপরে গিয়েছে। ফলে এক ধরনের অর্থনীতির একটা জায়গায় তারা কিন্তু ভালোভাবেই হ্যান্ডেল করে আমাদেরকে একটু ইয়েতে রেখেছে, শান্তিতে রেখেছে। কিন্তু একটু আগে ফজলে ভাই যেটা বললেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এটা যে ট্রান্সপারেন্ট এবং হবে যতটুকু হওয়ার কথা উনিও বললেন যে ততটুকু হয় নাই বা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জনগণ যেন জানে যে আসলে ব্যাংকিং সেক্টরে কি ঘটেছে। এবং অন্যদিকে আবার কিন্তু দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা নীতি সহায়ক ওই যে একটা প্ল্যাটফর্ম হয়েছে যেখানে প্রায় ১,৫০০-এর উপরে কর্পোরেশনস অ্যান্ড কোম্পানির ফাইল নিয়ে তারা বসেছে যে তারা কেন লোন ডিফল্ট করলো এবং তাদের লজিক দিয়ে এখন তাদেরকে কোনো সাপোর্ট দিতে পারে কিনা। বাংলাদেশ ব্যাংক সুন্দরভাবেই সেটা চিন্তা করতেছে এবং চেষ্টা করছে। আর আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেমন করে আসলে বলছিলেন, আমি একটু জানতে চাই যে যেহেতু এই সংকট মোকাবেলা করার জন্য আমরা দেখছি যে বেশ কিছু ব্যাংকে একীভূতকরণ এবং একত্রীকরণের চেষ্টা করা হচ্ছে, এইটি কি আসলে সংকট মোকাবেলা করার একমাত্র পথ হিসেবে আপনি দেখছেন? আর সেটি যদি হয় সেটি আসলে ব্যাংকিং সেক্টরের জন্য কতটুকু ভালো যে মার্জার এবং অ্যাকুইজিশনের কথা চলছে? আপনি অ্যাকুইজিশন বা মার্জারের আগে আমি একটু বলে নেই, আরেকটা জিনিস চলছে যেটা একটু আগে উপার্জন মহোদয় বললেন যে বিভিন্ন কি বলে কোম্পানির লোনগুলো রিশিডিউল করার চেষ্টা করা হচ্ছে। কিছুদিন আগে, 1 বছর হবে, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত কিছু আছে আন্ডার ডিফারেন্ট সিচুয়েশন যেটা জেনুইন, তার ডিফল্ট হতে পারে, তাকে কিন্তু ঠিক করা সম্ভব। কিন্তু ইন মেনি কেসেস যেগুলো ডেলিভারেটলি ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃত বড় বা খেলাপি যাদের বলা হয়, তাদেরকে যদি পানিশমেন্ট না করা হয়, এটা কিন্তু এটা সর্ট অফ এনকারেজমেন্ট ফর দি ডিফল্টার যে ভাই এখানে তো পানিশমেন্টের কোনো ব্যবস্থাই নাই, ওয়াই নট উই ডু ইট। সুতরাং এই দিকে আমাদের একটা বিশেষ খেয়াল রাখা উচিত। যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের ব্যাপারে আমাদের অবশ্যই স্টার্ন অ্যাকশন যেতে হবে, এটাতে কোনো ছাড় দেওয়া উচিত না। সেকেন্ডলি, আপনি যেটা বললেন মার্জার বা অ্যাকুইজিশন যেটা করার চিন্তা ভাবনা করা হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি ইট ইজ এ গুড স্টেপ। আর এখানে প্রশ্ন হচ্ছে 5টা ব্যাংক 5টা কালচারাল এনভায়রনমেন্ট থেকে আসছে। আমার ব্যাংকে কালচার একরকম, আরেক ব্যাংকের কালচার, 5টা যখন একসাথে একীভূত হবে তখন কিন্তু ইট উইল বি একটা ইন্টারনাল এনভায়রনমেন্টের একটা প্রশ্ন আসবে এবং 5টা দুর্বলকে মিলে একটা যদি সবল করা কতটুকু সার্থক হবে। সবারই কিন্তু ক্যাপিটাল শর্টফল আছে, সবারই প্রভিশন শর্টফল আছে, সবারই বিভিন্ন শর্টফল আছে। এগুলোকে কিভাবে কভার করা যাবে, সরকার ডেফিনেটলি ভালো উদ্দেশ্য নিয়ে করে যাচ্ছে এবং কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্টও দিবে, হয়তো সফল হবে। তবে এত সহজেই যে সবাই মেনে নেবে, এর মধ্যে দেখবেন যে একটা ব্যাংক তারা বলছে আমরা কোনোভাবেই মার্জারে যাব না, তারা কিন্তু এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে স্বেচ্ছায় তারা যেতে চাচ্ছে না, জোরপূর্বক চাপে দিচ্ছে? স্বেচ্ছায়, সবারই ইগো আছে, কিন্তু ওরা যে বলছে যাবে না, এটা তো স্বেচ্ছা না। একজন একটা ব্যাংক বলেছে না আমরা উইল ওভারকাম আওয়ার প্রবলেম এবং আমরা নিজেরাই আমাদের প্রবলেম সলভ করব। বাকি 4টে ব্যাংক যারা বুঝে গেছে যে এখানে আমাদের কিছু করার নাই, আমাদের অনেকে তো আমানত তুলে নিয়েছে যখন জানতে পারলো যে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, এরকম একটা স্টেটমেন্ট আসার পরে তো অনেকে আমানত তুলে নিয়ে গেছে। যারা তুলে নিয়েছে তারা ভাগ্যবান, কিন্তু যারা তুলতে পারেনি তারা ইভেন 5 লাখ, তো স্যার বললেন আমি জানি 2 লাখ টাকাও তুলতে পারছে না। এবং এখন বোধহয় একটা নিয়ম এসছে মার্জের পরে 2 লাখ টাকা করে দেওয়া হবে। তো
তো 2 লাখ টাকা তো অনেকে যারা 2 কোটি টাকাও রেখেছে বা 20 লাখ টাকা রেখেছে, অনেকে পেনশনের টাকা রেখেছে, তারা যদি টাকাগুলো না পায় তখন কি হবে? সুতরাং মার্জারের একটা সুবিধা হবে, যেহেতু গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে এবং ওখানে যারা গুড কর্পোরেট গভর্নেন্স যদি এস্টাবলিশ করা যায় ডেফিনেটলি ভালো করবে। বাট ওভারনাইট আপনার চিন্তা করে ফেলা উচিত না যে একেবারে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা এত সহজে। কিন্তু এই একীভূতকরণ কি আবার দুর্বল ব্যাংকের জন্য কোনো সুযোগ হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, একীভূতকরণটা আসলে এটা একটা ওয়েস্টার্ন মডেল। এই মডেলটা কিন্তু উন্নত বিশ্বে আছে, সেখানে কিন্তু কালচারটা একটু ডিফারেন্ট। সেখানে ব্যাংকিং অপারেশনস এবং ক্যাপিটাল মোবিলাইজেশন প্লাস এই যে আমাদের দেশে যেরকম ডিরেক্টরশিপদের আপনি জানেন যে এক একটা ব্যাংকে এক এক ধরনের কালচার, একটা সার্টেন গ্রুপ অফ পিপল নিয়ে তারা কাজ করে, সার্টেন অর্গানাইজেশন নিয়ে কাজ করে, এদের অনেক এরিয়া ওয়াইজ, জোন ওয়াইজ, সেক্টর ওয়াইজ বিভিন্ন রকম প্রায়োরিটি এবং নিয়ে তারা সমাজে বাস করে। এবং এই লোকগুলোকে যখন আপনি 5টা ব্যাংক নিয়ে কথা বলবেন, আমাদের দেশের সিস্টেমে তো 5টা ব্যাংকের 5 ধরনের বোর্ড আছে, সেই বোর্ডগুলোকে আপনি এক জায়গায় আনবেন, তারপরে তাদের এমপ্লয়েবিলিটি আছে, ওখানে লোকজন চাকরি করে। যখন মার্জার অ্যাকুইজিশন হয় পৃথিবীর সব জায়গায় কিন্তু প্রথমে এমপ্লয়ীদের মধ্যে কিন্তু একটা শঙ্কা আসে যে তারা চাকরি হারাবে। কারণ আপনি যখন মার্জ করবেন, আপনার যদি একই এলাকায় ওই ব্যাংকগুলোর 2টো ব্রাঞ্চ থাকে, আপনি হয়তো 4টা ব্রাঞ্চ ক্লোজ করে ফেলবেন। তাহলে এই আমানতকারী বা কর্মচারী এদের কি? কর্মচারীদের মধ্যে কিন্তু উন্নত বিশ্বের প্র্যাকটিস অনুযায়ী কিন্তু একটা বিরাট ধাক্কা আসে, কিন্তু কারণ ওখানে চাকরিও হারায় অনেকে। আমাদের দেশে যখন চাকরি হারানোর কথা বলে তখন আপনি বুঝতেই পারেন যে যে কোনো একটা ব্যাংকের যে এমপ্লয়মেন্ট সেক্টর আছে তাদের মধ্যে সবার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, কী হবে আমার ক্যারিয়ারে, কারণ আমার মতো পজিশনে তো 4টা ব্যাংকে আছে, আরও 4টা ব্যাংকে আছে, তাহলে আমার জবটার কী হবে। ফলে একটা দেখবেন আপনি ইন্টারনাল ফোর্সেস, আবার অন্যদিকে আপনি আসেন বোর্ডের, যে বোর্ডগুলো মার্জ করার চেষ্টা করবে, তারা এখন বলবে আমার স্টেক হোল্ডার বডিতে আমি কি শেয়ার হোল্ডিংয়ে থাকবো। হ্যাঁ, তারা কিন্তু পাবলিক মানির কথা পরবর্তীতে আসবে, তাদের নিজেদের সেলফ মানে গেইন অ্যান্ড সেলফ ইন্টারেস্ট, সেলফ লস, ওইটার দিকে বেশি যাবে। সামগ্রিকভাবে কিন্তু ব্যাংকিং সেক্টর একটা বিপদে আছে। ঝুঁকির কথা যখন বলছে তখন এই যে অ্যাকুইজিশনের কারণে বা এই দুর্বল ব্যাংকগুলোর কারণে শক্তিশালী ব্যাংকগুলো কি ঝুঁকির মধ্যে পড়বে না? আপনার এক্সপেরিয়েন্স কি বলে? শক্তিশালী ব্যাংক তো দে আর নট উইদিন, এর ভিতর থাকবে না, ওনাদের মতো চলছে। দে উইল টেক এ লেসন যে আমরা যদি খারাপ করে ফেলি তাহলে কিন্তু আমরা এই ধরনের মার্জার বা অ্যাকুইজিশন গভর্নমেন্টের স্টেপের মধ্যে যেতে পারি। কিন্তু সবচেয়ে যেটা বড় প্রবলেম হবে, ধরেন 5টা ব্যাংকে মার্জ করা হলো, 5টা ব্যাংকের ডিরেক্টর ছিল প্রায় 100 জন, ঋণ গ্রহীতাও তো আছে অনেক। হ্যাঁ, সেটা আসছি আমি। 100 জনের ডিরেক্টরের মধ্যে এখন কমে আসতে হবে অনলি 20-র ভিতরে, বাকি 80 জনের কি হবে? সুতরাং একটা বিরাট কনফ্লিক্ট এখানে বাঁধবে যে আমাদের অবস্থা কি হবে। সবাই তো আর এর ডিরেক্টর থাকতে পারবে, 100 জন ডিরেক্টর হবে না। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি রোল তো প্লে করবে। ডেফিনেটলি ওনারা চিন্তা ভাবনা করছেন হাউ টু রিজলভ ইট, সেটা চিন্তা করবেন। এবং যারা এখান থেকে লোন নিয়েছেন তারা পড়বেন বিপদে, যারা লোন দিচ্ছেন তারা উইল বি ভেরি শেকি যে ভাই আমরা লোন দিয়ে আবার আমি বিপদে পড়বো কিনা, আমার নাম থাকবে কিনা। সুতরাং তারাও একটু শেকি হয়ে গেছে, অলরেডি শেকি হয়ে গেছে। কর্মচারীরাও ইকুয়ালি শেকি যে আমার চাকরি থাকবে কি থাকবে না। এত বড় ব্যাংক, যেটা একটু আগে হান্নান সাহেব যেটা বললেন যে একই জায়গায় হয়তো 2টো ব্যাংক বা 4টে ব্যাংক, একই বিল্ডিংয়ে 5টা ব্যাংকও আছে, এরকম অনেক শাখা আছে। সেই রকম যদি 5টা ব্যাংকের 5 শাখা থাকে, ওখানে তো 5 রাখার কোনো দরকার নেই, ওটাকে একটা করে ফেলবে, তো এই লোকগুলো যাবে কোথায়? এই ধরনের অনেক ধরনের সমস্যা হয়তো আসবে, গ্র্যাজুয়ালি সলভ করতে হবে। ওভারনাইট মার্চ করে দিলেই যে সব প্রবলেম সলভ হয়ে যায় এটা চিন্তা করা দীর্ঘমেয়াদী কোনো সমাধান আছে কিনা? হ্যাঁ, আসলে মার্জার যে এককভাবে কোনো বড় সমাধান না, কারণ মার্জার আর আলাদা রাখার মধ্যে খুব একটা বড় ডিফারেন্সও নাই, যদি আপনি খালি এখন সোর্স অফ ফান্ডিংটা করতে পারেন এবং ফাইন্যান্সিংটা করা যায়। এক্ষেত্রে রাষ্ট্র বা কেন্দ্রীয় ব্যাংক চিন্তা করতে হবে তারা নিজেরা ফান্ডিং করতে পারবে কিনা এবং এদেরকে সার্ভাইভাল মোডে রাখতে পারবে কিনা। ব্যাংকের অপারেশন ঠিক রাখতে পারলে, আপনি যদি রেগুলেটরি কন্ট্রোলটা নিতে পারেন তাহলে খারাপ না, যদি রাষ্ট্র সেটা নিশ্চিত করতে পারে। তো আমি আশা করি এগুলোকে আরও স্ট্রিক্টলি ধরে ব্যাংকিং সেক্টরের জন্য আসলে একটাই সমাধান, ইউনিট মানি টু রান দি অপারেশনস। অনুষ্ঠান শেষ করবো, আমাদের হাতে একদমই সময় নেই। আপনার অভিজ্ঞতার আলোকে দীর্ঘমেয়াদী আসলে যদি সিস্টেমটাকে রান করাতে চায় এবং এই দুর্বল ব্যাংকগুলোকেই সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যায়, যেটি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্জার, অ্যাকুইজিশন এবং শক্তিশালী ব্যাংকগুলো যারা কাজ করছে তাদের সাথে রেখেই যাতে আমরা সামনের দিকে এগোতে পারি, সেখানে মানে আপনার সরকারের প্রতি কি পরামর্শ থাকবে? আপনি তো মোটা দেখে শ্বেতপত্র দেখেছেন, অর্থনীতির বর্তমান সব তথ্যই আপনার হাতে আছে,
কিন্তু অভিজ্ঞতা আপনার ব্যাংকিং খাতে অনেক। সব শেষে যদি সরকারের কাছে বলতে বলি যে আসলে সিস্টেমটাকে সুশাসনের মাধ্যমে নিয়ে এসে দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা করতে পারে? দেখেন, আপনি সরকার থেকে টাকা দিচ্ছেন, ভালো কথা, কিন্তু সরকারের কোন টাকা দিচ্ছেন? এটা ট্যাক্সের টাকা। উই হ্যাভ পেইড ট্যাক্স, হি হ্যাজ পেইড ট্যাক্স, ইউ হ্যাভ পেইড ট্যাক্স। সেই টাকাটা যদি এমন জায়গায় ইনভেস্ট করেন যেখানে আপনি যদি দেখেন গত 10 বছরে বা 15 বছর আগে যদি দেখেন যে লোন ক্লাসিফাইড লোন ছিল তার বহুগুণ অলরেডি 6.5 লক্ষ কোটি টাকায় ক্লাসিফাইড হয়ে গেছে, এবং এটা কিন্তু বাড়ছে। 2025-এর জুন শেষে 77.092 কোটি ঋণ স্থিতি রয়েছে এবং খেলাপি ঋণ রয়েছে 27.541 কোটি, যেটি আসলে মানে আজকের পত্রিকার হিসেব অনুযায়ী। ইন্টারেস্টিংলি আমরা কিন্তু প্রত্যেক খেলাপিকে বারবার সুবিধা দিয়ে এসেছি, এবং সুবিধা নিয়েছে কারা? যারা বা দুষ্টু চক্র, তারাই কিন্তু সুবিধাটা নিয়েছে। বরং আমি বলবো যারা আমাদের দেশের স্মল ইন্ডাস্ট্রিজ বা স্মল স্কেলে যারা লোন নেয় বা কৃষি লোন, এদিকে যদি আপনি দেন, এদের লোনগুলো অনেক বেটার হবে এবং খুব কুইকলি আপনি রিটার্ন পাবেন। আর যারা ডেলিভারিড ডিফল্টার হয়েছে, এদিকে দিয়ে খুব এমন লাভ হবে এটা আশা করা আমার মনে হয় ঠিক হবে না। এবং গভর্নমেন্টের আলাদা একটা বেল আউট প্ল্যান থাকা উচিত। সরকারের কতদিন টাকা দেবে? এই টাকা তো সরকারের ফেরত নিয়ে আসতে হবে। আসলেই কি এরা পারবে গভর্নেন্স দিতে এবং তাদের নলেজ স্কিল দিয়ে তারা কি প্রপারলি রান করতে পারবে? এটা একটা বিরাট প্রশ্ন। যারা হু আর এক্সপার্ট ইন দিস লাইন, এদের সহযোগিতা নিয়ে একটা সিস্টেমেটিক অ্যান্ড ডিসিপ্লিনড অ্যাপ্রোচ নিতে হবে যদি এই দুর্বল ব্যাংকগুলোকে সঠিক রাস্তায় উন্নীত করতে হয়। আমি মনে করছি যে স্যার যেভাবে বলছেন যে ভবিষ্যতে আসলে ঋণ গ্রহীতা যারা থাকবেন তাদেরকে আসলে আরো বেশি নো হাউটা তৈরি করতে হবে এবং তাদেরকে কিভাবে আসলে ঋণটা দিচ্ছে বা ঋণটা আসলে পাওয়া যাবে কিনা এটি আরো যাচাই বাছাই। এটার তো গুড এক্সাম্পল আছে। আমি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বলি, আপনি দেখেন গ্রামীণ ব্যাংক ছোট লোন দেয় এবং প্রান্তিক পর্যায়ে লোন দেয়, মহিলাদেরকে দেয় এবং এসএমই এবং গ্রাম পর্যায়ে দেয়। গ্রামীণ ব্যাংকের লোনের ভলিউম কিন্তু কোনো বড় ব্যাংকের চেয়ে একদম কম না, কিন্তু অনেক বড় ব্যাংকের চেয়েও কিন্তু গ্রামীণ ব্যাংকের লোনের পরিমাণ অনেক বেশি। কিন্তু গ্রামীণ ব্যাংকই একমাত্র ব্যাংক যার তার 98% কিন্তু লোন রিকভার্ড হয়। আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংক এই মডেলগুলো ফলো করে, যে মডেলগুলো নিয়ে কাজ করছে সেখানে আগামীতে আসলে ব্যাংকিং খাতের সুশাসন আরো বেশি বাড়বে এবং মার্জার এবং একীভূতকরণের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো আরো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কাজ করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।